হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। 8টা সাড়ে 8টা তো বেজেই গেছে। তো আজকের ব্লগটা আমি অনেকটা বেলা থেকেই শুরু করছি। সকালে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে আর কি। যাবতীয় যা বাসি কাজকর্ম থাকে সবটা করে নিয়েছি। আর এখন এই যে খাওয়া দাওয়া থেকে আজকে ব্লগটা শুরু করছি। কালকে রাতে মাকে তো রাতে দুধ ভাত খেতে দিই। তো যে দুধটা আনা হয় না, মা খায় আর মাম্মাম খায়। মাম্মাম দুধ খেতে চায় না, তাই যে দুধটা বাকি থাকে হয়তো হাজব্যান্ড খেয়ে নেয়, না হয় আমি খেয়ে নিই, যেদিন আর কি মাম্মাম খেতে চায় না। তবে এখনকার দুধটা মা আর মাম্মামই ভাগ করে খায়। তো কালকে রাতে কি হয়েছে, মাকে যে দুধ ভাত দিয়েছিলাম মা খেয়েছিল, কিন্তু বাকি যে দুধটুকু ছিল সেটুকু আমরা খেতে ভুলে গেছিলাম। হাজব্যান্ডকে আমি বলেছিলাম তুমি খেয়ে নিও, ও না না খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি তো আগেই ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে দুধটা রয়ে গেছে। তো সকালবেলা কি করব, দুধটা না একদমই এখন খেতে ভয় লাগছে। আগে তাও শখের বিষয়ে দু একদিন খেতাম, কিন্তু এখন খেতে কেমন ভয় লাগে। তবে কেউ বাড়িতে এলে তখন কিন্তু আমি দুধ চাটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি, মানে অতিথি আপ্যায়ন আর কি। তো সেই জন্য কি করব ভাবছিলাম। তো এখন এই বাসি দুধটা না মানে এমনি শুধু খেতেও ভালো লাগছিল না। তাই কি করলাম বলো তো, দুধটা গরম করলাম, ওর মধ্যে কটা মুড়ি দিলাম, আর ঘরের তো কলা থাকেই, তো সেই কলা দিয়ে ভালো করে মেখে, এই যে দেখো হাজব্যান্ড আগে খাচ্ছিল, ওকেও দিলাম, আমিও খেলাম, আর মাম্মামকেও দিলাম। আর আমি যখন এটা মাখাচ্ছিলাম তখনই মাম্মাম উঠলো। তারপরে কি করব বলো, ওইটা রেখে হাজব্যান্ডকে দিয়ে আমি আবার মাম্মামকে ব্রাশ করিয়ে মানে মুখ টুক ধুয়ে তারপরে নিয়ে এলাম। এখন ওকে আমি খেতে দেবো এমন সময় ওনার বায়না উঠেছে, উনি ফোন না দেখে খাবে না। মানে কি বলো তো, মাম্মামকে আমি বলেছি তুমি অন্য কখনো ফোন দেখবে না, শুধু খাওয়ার সময় একটুখানি ফোন দেখবে। এবার যখনই যেটা খেতে যাবে তখনই সেটা খাওয়ার সময় আমাকে ফোন দাও। মানে কি বলবো, মানে ব্ল্যাকমেল টাইপের, মানে বলেও আমি ভীষণ বিপদে পড়েছি যে খাওয়ার সময় হলে আমাকে ফোন দাও। তো যাই হোক, এটা নিয়ে কান্নাকাটি করছিল। আর আমার আমার ফোনে তো ভিডিও চলছিল, আমি দিতে পারিনি, তাই ও সোজা চলে গেল বাবার কাছে। আর এই দেখো, বাবার কাছ থেকে ফোনটা ঠিক নিয়ে চলে এসেছে। এখন এই যে 1 চামচ নিল, এর আগে কিন্তু 1টা চামচও নেয়নি। সত্যি বাচ্চাদের জিদ না এখন অনেকটা বেশি জানো, আমাদের থেকেও বেশি। মানে আমরা যা বলবো সেটা কিন্তু ওরা শুনতেই চায় না, মানে ওরা যেটা বলবে সেটা আমাদেরকে শুনতে হবে। তো এই রকমই আজকাল বাচ্চারা, জানো তো, প্রত্যেকটা বাচ্চারই না একই রকম দেখি, মানে জেদ যেটা করবে সেটা আমাদের পূরণ করতেই হবে। তো এই জিদটাই কিন্তু জানো তো বড় হলে ওদের থেকেই যায়, বড় হলেও কিন্তু এরকমই করে। কিন্তু আমরা তো ছোটোবেলায় এরকম ছিলাম না। আমার যতদূর মনে পড়ে মা বাবার কথা আমরা শুনতাম, অত জিদ করতাম না, মা বাবা যেটা বলতো সেটাই আমাদের শুনতে হতো। তবে এখনকার বাচ্চারা সত্যি একটু আলাদা, ওরা যেটা বলবে সেটাই কিন্তু আমাদেরকে শুনতে হবে। সুপ্রিয়া ব্লগ থেকে সুপ্রিয়া বোনু আমাকে কমেন্টস করেছে, বলেছে দি ভাই তোমার কাজকর্মগুলো খুব সুন্দর পরিপাটি আর গোছানো। কি বলো তো বোনু, আমি চেষ্টা করি সব কাজকর্মই এত সুন্দর পরিপাটি করে গুছিয়ে করার জন্য, কিন্তু কখনো কখনো জানো তো হয়ে ওঠে না। মানে ওই যে টাইম করে উঠতে পারি না, সারাদিনটা দিনই আমি কাজ করতে থাকি, তবুও জানো সময় পেয়ে উঠি না। তবে এই পরিপাটি কাজকর্ম করার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো তাও চেষ্টা করি আমি সবসময় সুন্দর করে কাজকর্ম করার। আর এই দেখো আমি এদিকে কি করেছি, সকালে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো তো মেজে নিলাম, আর তারপরেই ভাবছি জামা কাপড় কটা ভিজিয়ে দিই একসাথেই, ঘরে আর যায়নি জানো, বাসন কটা মানে ওই সাইডে রেখে দিয়ে তারপর জামা কাপড় কটা ভিজিয়ে দিচ্ছি। একবারে জামা কাপড় কটা ভিজিয়ে দিয়ে তারপরেই ঘরে যাব। আর এই যে মামামের কিছু জামা কাপড় ছিল। ও হ্যাঁ, দেবযানী তুমি আমাকে কমেন্টস করেছিলে, তুমি বলেছিলে দিদিভাই মামামের জামা কাপড়গুলো এত জামা কাপড় কি রোজই তুমি পরাও, আর এত জামা কাপড় রোজই দাও? কি বলো তো, তুমি একটা জিনিস খেয়াল করবে, আমি কিন্তু রোজ জামা কাপড় ধোয়া দেখাই না। আর মামামের জামা কাপড় কি বলো তো রোজ ধুই না। আগে আমি রোজই ধুতাম, তবে এখন কি করি বলো তো, ওই 1টা 2টো 3টে জামা কাপড় রোজ ধোয়ার থেকে আমি একদিন বাদে বাদে জামা কাপড় ধুই। আর যেহেতু শীতের সময় ছিল, সেহেতু কী বলো তো,
একসময় 3টে 4টে করে জামা বেরোতো, কেন বলো তো? নিচে একটা জামা পরাতাম, উপরে একটা সোয়েটার থাকতো, একটা প্যান্ট থাকতো, এবার ওগুলো স্নান করার সময় খুলে রাখতাম। আবার ধরো মাম্মাম খেলা করলো, তখন ওই জল কাদা ধুলোবালি লাগলো, তখন সেটা খুলে রাখি, এরকম করে জমাতে জমাতে এরকম জামা কাপড় হয়ে যায় গো। মাম্মামকে আমি অত জামা চেঞ্জ করাই না, তবে কি বলো তো, ছোটো মানুষ তো একটু জল তো নিয়ে খেলে এখন, তো সেই জন্যই মাঝে মাঝে একটু জল লেগে যায়, একটু নোংরা লেগে যায়, তো সেটা আমি চেঞ্জ করে দিই, আর ওই জন্যই এত জামা কাপড় বেরিয়ে যায়। আর এখন মনে হচ্ছে এই কম্বলটার আর কোনো দরকার নেই গো। এই কম্বলটাকে দেখলেই কিন্তু এখন অস্বস্তি লাগছে, সত্যি গো। মানে খাটের ওপর দেখলেই যেন মানে বিরক্তি হচ্ছে, মানে ভিতরটা। তো তাই ভাবলাম এটাকে সরিয়ে দেওয়াই ভালো। তো আজকে এটাকে আর ধোবো না, এটাকে আমি একটু তুলে রাখবো। তো যখন আমি সময় সুযোগ পাবো তখনই কিন্তু এটাকে কেচে দিয়ে তারপরে একবারে পার্মানেন্টলি তুলে দেবো। তবে এখন নর্মালি একটু তুলে রেখে দিলাম, কেন কি খাটের উপর থাকলে ভীষণই বিরক্তি বোধ হচ্ছে। আর এখন খাটটাকেও সুন্দর করে ঝেড়ে নেব। ভেবেছিলাম কি খাটটা আজকে মানে এই খাটের যে তোমার বেড কাভারটা রয়েছে এটা চেঞ্জ করব। ভালো একটু নোংরা নোংরা হয়েছে, আর বেশ কিছুদিনই হয়ে গেছে এটা পেতেছি। তবে আবার না টাইম পাবো না, মানে টাইম হয়ে উঠলো না। কেন কি এখন এটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তারপর দুপুরে আবার কাজকর্ম করতে হবে। যেদিন এগুলো আমি এই যে করি সেদিন একটু টাইম নিয়েই করি, মানে খাটটা মুছে ফেলি, একটু ঘর গোছাই, তো সেই জন্যই আজকে আর করবো না ভাবছি। আজকে শুধু ঝেড়ে পুছে সুন্দর করে পেতে নিলাম, কাল পরশু হয়তো চেঞ্জ করে ফেলবো। আর এই যে টেবিলটাকে একটু ঝেড়ে নিচ্ছি, দেখলাম একটু ভালো নোংরা হয়েছে, তাই এইটাকে ভালো করে আবার সুন্দর করে ঝেড়ে এই যে মানে আজকে আমি কাচবো না, এমনি সিম্পলি আমি একটু ঝাড়া মারলাম বাইরে নিয়ে, ধুলোটা হালকা যে ধুলোগুলো থাকে সেগুলো ঝরে গেল, তারপরে আবার এটা পেতে দিলাম। আর টিভিটাকে একটু মুছে নেব, এমনিতেও টিভি আমি রোজই মুছি। ও দেবজানি, তুমি আরেকটাও কমেন্ট করেছিলে, আজকে তোমার সব কমেন্টের উত্তর দিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে দি ভাই তোমরা টিভি দেখো না। টিভি দেখি বলতে কি বলো তো, আমাদের না সেট টপ বক্স বা তোমার ডিশ কিছুই নেই। টিভি কেনার পর আমাদের ওইটা আর কেনা হয়নি। ওই যে ঘোড়া কিনেছি কিন্তু চাবুক কিনিনি, এই হচ্ছে ব্যাপার। তো আমার টিভিটা হচ্ছে ফোন থেকে চালানো যায়, ঠিক আছে। তো কি করি, ওই মাঝে মাঝে যখন একটু দেখার ইচ্ছা হয় ফোন থেকে চালিয়ে দেখি। আর কেন কেবিল নিই না বলো তো, আমাদের না সেরকম দেখার টাইম নেই। মানে ওই কেবিল নিলে ধরো মাসে মাসে তো একটা অ্যামাউন্ট তো টিভিতে মারতে হবে, তো সেইটুকু মধ্যে আমরা দেখবো না টিভি, সে সমস্ত ভেবেই কেবিলটা নেওয়া হয় না। তবে গাড়িতে কেউ এলে না তখন প্রবলেম হয়ে যায়, মানে বাড়িতে যখন কেউ আসে, এই যে এখন মা রয়েছে, তো এখন মনে হয় সত্যি ডিশ বা কেবিল থাকলে ভালো হতো, মা একটু টিভিটা দেখতে পারতো, তারপরে ধরো মার টাইমটা কাটতো। তো এখন মনে হয়, তবে আমাদের মতন পরিবারে ঝটপট না কোনো কাজ করা যায় না, জানো তো। এবার দেখো, এই যে টিভিটা কিনেছি, এখন যদি কেবিল লাগাই মাসে মাসে কিন্তু আমাকে একটা অ্যামাউন্ট ভরতে হবে। তো সেই কথা ভেবেই আর থাক রয়েছে। তো নেওয়ার ইচ্ছা আছে, দেখি। আমি তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ডিশ টিভি নেব, তো দেখি কবে কি নেওয়া হয়। তো যাই হোক, দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ঘরটাকে গুছিয়ে নিলাম। আর এইভাবেই কিন্তু আমার ঘরটাকে আমি সুন্দর করে পরিপাটি করে সবসময় গুছিয়ে রাখি, আমার ভালো লাগে। অল্প টাইম দিলেও কিন্তু রোজ, অল্প টাইমের মধ্যে করলেও কিন্তু রোজ আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কাজ করি কিন্তু টাইম হয় না, তবু ওই কাজের ফাঁকে টুক করে একটু ঘরটাকে গুছিয়ে নিই। তুমি দেখবে রোজ যদি ঘরটাকে গুছিয়ে রাখো না, তাহলে ঘরটা কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। তো সেটাই আমি চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। তো কাজের ফাঁকে আমার ঘরটাকে আমি সুন্দর করে একটু সাজাই। আর এই দেখো কোথা থেকে চলে এসেছে, ও ঠিক চলে আসবেই। আর ও সত্যি খুবই আমার পেছনে ঘুরঘুর করে, জানো। তবে এখন একটু কম, যেহেতু মা এসেছে, মায়ের সঙ্গেও থাকে। ও কিন্তু মায়ের সঙ্গেই ছিল, আমি মায়ের কাছে রেখেই ঘরটাকে পরিষ্কার করতে এলাম। বললাম যে তুমি যাও দিদুনের কাছে, আমি একটু ঘরটা ঝাড়াঝাড়ি করবো, তোমার কিন্তু ধুলো লাগবে। একটা খাবার দিয়েছি, খাচ্ছিল। তো ও আবার দেখো পুট করে আবার আমার কাছে চলে এসেছে, আমাকে একটু দেখে আবার চলেও গেছে। ঘর গোছানো হয়ে গেছে, এখন ঘরটাকে মুছে নেব। তো দেখো ঘরটাকে এখন আমি এই যে মুছে নিচ্ছি। আর যেহেতু এখন গরম পড়ে গেছে, সেহেতু জানো তো এখন রোজই ঘর মুছতে হবে। মানে কি বলবো, মানে একদিন যদি ঘর না মুছি না, পাড়া দেওয়া যাচ্ছে না, ধুলোবালি আসছে, কেমন একটা লাগছে। আর গরমের দিনে ঘর না মুছলে ভালোও লাগে না। তবে এখন বেলাটাও বড় হয়ে গেছে,
অনেকটা বড় হয়ে গেছে জানো। এখন কাজ করে মানে অনেকটা তাও মানে কাজ করে গুছিয়ে উঠতে পারি, গুছিয়ে তবু বিকালে একটুখানি রেস্ট নিতে পারি। আর শীতের সময় তো মানে কাজই শেষ হয় না, রেস্ট নেওয়া তো দূরের কথা। তো এখন যেহেতু অনেক বেলা বড় হয়ে গেছে সেহেতু অনেক কাজ কিন্তু আমি করতে পারি। সত্যি এই কাজের কথা উঠে না একটা কথা মনে পড়ে গেল। যখন আমার বিয়ে হয়নি, মানে বাপের বাড়িতে থাকতাম আমি, বিয়ের আগের কথা বলছি, তখন জানো তো কাজকর্ম করতে কি বলবো, মানে ভাত খেয়ে থালাটাও কখনো ধুতে মানে ইচ্ছা করতো না, মানে সেই ফাঁদে পড়ার মতন, ফাঁদে পড়ে হয়তো আমি থালাটা ধুতাম। আর তখন কাজ করতাম না বলে মায়ের কাছে বকা শুনতাম। সত্যি গো, সেই সব কথা এখন মনে পড়ে। আর এখন এখন এই যে শ্বশুরবাড়িতে এসে মানে কাজ করার জন্য মায়ের কাছে বকা খাই। ভাবতে পারছো কত পরিবর্তন। মানে মা সবসময় বলতে থাকে, তুই এত কাজ করিস, সারাদিন একটু রেস্ট নিস না, তোর শরীর খারাপ হয়ে যাবে, হ্যানা ত্যানা এইসব বলতে থাকে। তবে আমার তো ভালো লাগে না, সংসারে কাজ করতে আমার ভীষণই ভালো লাগে, আর বিশেষ করে সংসারটাকে গুছিয়ে রাখতে। আর তোমরা দেখবে সংসারটাকে যদি গুছিয়ে রাখার চেষ্টা করো, পরিপাটি করে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাকে এই যে কষ্ট করতেই হবে, সংসারে বেশি কাজ করতেই হবে। আমি যদি ঘর গোছানো এ সমস্ত দিকে না যেতাম, এলোমেলো করে রাখতাম, শুধু রান্না করতাম, খেতাম, ঘুরতাম, তাহলে কিন্তু আমাকে এত কষ্ট করতে হতো না। আর যখনই এই যে মানে এক্সট্রা কাজগুলো করি, এই সমস্ত ধোয়া মোছা, তারপরে পরিপাটি করে রাখা, তখনই কিন্তু কাজটা বেড়ে যায়। তো আমিও ভাবি আমাদের অনেক বউরা আছে পাশ দিয়ে, তারা কত সুন্দর ঘুরে বেড়ায়, গল্প করে, কিন্তু আমি কেন সময় পাই না। সত্যি জানো তো, মাঝে মাঝে নিজের উপর রাগও হয়, কেন অত কাজ করি, কিসের জন্য, কেন করার দরকার আমার, আমিও তো এরকম গল্প করতে পারি, ঘুরতে পারি, কিন্তু না, আমার আবার ওসব পোষায় না গো। সেই জন্য আমি আর ওদিকে যাই না, আমার মতন আমি কাজ করে যাই। আর এমনিতেও কোথাও যেতে আমার বেশি একটা ভালো লাগে না। অত গল্প করলে জানো তো, বেশি যদি গল্প করো কারণ মানে বেশি গল্প করলে কি হয়, সেখানে কিন্তু শুধুমাত্র নেগেটিভ কথাবার্তায় আলোচনা হয় বউদের সাথে, ওই জন্য ভালো লাগে না। তার থেকে আমি কাজের মধ্যে থাকি, এটাই কিন্তু আমার সব থেকে ভালো লাগে। আর এই যে কাজ করে তোমাদের যে প্রশংসাগুলো পাই, যে দিভাই তোমার ঘরটা খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে কাজ করো, তোমার ঘরটা কি গোছানো, এইগুলো কিন্তু আমার মনটা ভরিয়ে দেয়। শুধু তোমরা নও গো, আমাদের আশেপাশে দু একজন মানে আমার বাড়িতে যখন আসে তখন তারাও কিন্তু আমার খুব প্রশংসা করে, খুব সুন্দর ঘরটাকে গুছিয়ে রেখেছো, খুব ভালো লাগে তোমার ঘরটা, অতটা ওরাই বলবে যে তোমার ঘরটা তো অতটা ভালো নয়, বাইরে থেকে না একদমই বোঝা যায় না তুমি ভেতরটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছো, এরকম বলবে আর কি। মানে সরাসরি তো বলতে পারে না ভাঙাচোরা ঘর, ওরকম বলে যে বাইরের থেকে তো বোঝা যায় না তোমার ভেতরটা এত সুন্দর। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কখন যে ব্লগটা শেষ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।